হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অর্ধপরিবাহী চ্যাপ্টারের 10 নম্বর পার্টেতে কারেন্ট গেইন বা প্রবাহ বিবর্ধন কি সেই সম্পর্কে আলোচনা করব এবং এর আলফা এবং বিটার এর মধ্যে সম্পর্ক কি সেটা আলোচনা করব। ফিডব্যাক কি, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো। ওকে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সায়েন্স বিটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাসে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তা প্রথমে আমরা কারেন্ট গেইন দেখবো। ওকে, প্রবাহ বিবর্ধন বা কারেন্ট গেইন। কারেন্ট গেইন, ওকে, নর্মালি কারেন্ট গেইন বা ভোল্টেজ গেইন বলতে কী হচ্ছে, ইনপুটের সাপেক্ষে আউটপুট কতটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গেইন যে কোনো জিনিসের জন্য আমরা গেইন বের করি সেটা কি আউটপুট বাই ইনপুট। অর্থাৎ আমি কোনো একটা ডিভাইসে ইনপুট দিয়েছি, তারপর এখান থেকে আমরা কী পেয়েছি, আউটপুট পেয়েছি। তাহলে এই ইনপুটের সাপেক্ষে আউটপুট কত পেলাম সেটাকে বলা হয় কি গেইন। তো আমরা এখানে ট্রানজিস্টরের কারেন্ট গেইন বের করব। অর্থাৎ ট্রানজিস্টরের কারেন্ট কী কী আছে দেখে নাও। আইবি বেস কারেন্ট, কারেন্ট হচ্ছে আইবি। ওকে, আইবি বা আমরা স্মল আইবি বলতে পারি। ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্ট হচ্ছে কি আইই, আর হচ্ছে কালেক্টর কারেন্ট সেটা হচ্ছে কি আইসি। ওকে, তা তিনটে কারেন্ট আছে। যদি এটা সিই মোড নিই, আমরা যদি এটা সিই মোড নিই, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ডিটেলসে, সি মোডের জন্য অসিলেশন কীভাবে হয়, কীভাবে অ্যাম্পলিফায়ার হিসাবে সি মোডকে ব্যবহার করা হয়, অ্যাক্টিভ রিজিয়নটা, সেটা ডিটেলস আলোচনা করেছিলাম 9 নম্বর পার্টে। যারা অ্যাম্পলিফায়ার ব্যাপারটা দেখুনি ভিডিওটা 9 নম্বর পার্টটা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখে নাও। তাহলে এখানে কালেক্টর কারেন্ট পেয়ে গেলাম। এখানে যে আমরা এখানে দুটো গেইন পাচ্ছি, দেখেন এখানে ইনপুট কারেন্ট কী আছে আইবি, আইপিটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট। ওকে, ইনপুট কারেন্ট আর আইসিটা হচ্ছে কি আউটপুট কারেন্ট। অর্থাৎ এখানে কারেন্ট গেইন, এখানে দুটো কারেন্ট গেইন আছে। প্রথম হচ্ছে কি কারেন্ট গেইন, কারেন্ট গেইন বিটা। ওকে, কারেন্ট গেইন বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। অর্থাৎ তাহলে এখানে এই কারেন্ট গেইনটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বিটা হচ্ছে কি, বিটা সর্বদা মনে রাখবে আইসি বাই আইবি, আইসি বাই আইবি, আইসি বাই আইবি, এই কারেন্টের অনুপাতকে বলা হয় কি বিটা। এবার বিটার মানটা কত হবে, আমরা এগুলো মান বলে দেওয়া থাকুক না থাকুক, আমরা আমাদের কনসেপ্টটা থাকা দরকার যে এখানে কত হতে পারে। আইবির বিটা বেস কারেন্টটা, বেস কারেন্ট এর রেঞ্জ হয় নিয়ারলি কোনো মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ার। নর্মালি এটা মাইক্রো অ্যাম্পিয়ারে হয়, মিলি অ্যাম্পিয়ার খুব সামান্য মিলিয়াম থেকে মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, আর সর্বদা আমি বলেছিলাম যে বেস কারেন্টটা হচ্ছে কি যেটা ভূমির দ্বারা রিকম্বাইন কারেন্ট যেটা পাই বেসেতে সেইটা, এবং সেই কারেন্টটা সব থেকে কম হয়। তো আইবিটা নিয়ারলি অ্যাবাউট মাইক্রো অ্যাম্পিয়ার মতো হয়। সেই জন্য যদি নিচে খুব কম হয় দেখে নাও, তাহলে নিচের পার্টটা অনেক কম। আইসি হচ্ছে কি কালেক্টর কারেন্ট, তো কালেক্টর কারেন্টের থেকে বেস কারেন্টটা অনেক গুণ কম। তা যদি আইবিটা অনেক কম হয় তাহলে বিটার মান কী হবে, বেশি হবে। সেই জন্য বিটার রেঞ্জ সাধারণত বলতে পারি 50 থেকে শুরু করে 200-র মধ্যে। সর্বদা মনে রাখবে বিটার রেঞ্জ এইরকম থাকতে পারে। এমসিকিউ কোশ্চেন দিয়ে দেয় বিটার রেঞ্জ, বিটার মান হচ্ছে 1, 2 বা 0.5, 0.992, এটা কখনো হবে না, এইগুলো বিটার মান হয় না। বিটার মান সর্বদা 50 থেকে 200-র মধ্যে হয়, বা 50, 100 ম্যাক্সিমাম দেখবে। এগুলো যেগুলো ক্যালকুলেশন আমরা পরবর্তীকালে করবো সেখানে 100 বা 150 এরকম বিটার অনুপাত হয়। সেই জন্য এখানে মনে রাখবে তাহলে বিটাটা কি, বিটা হচ্ছে কি আইসি বাই আইবি, আইসি বাই আইবি। বা আমরা যদি ডিসি, এটা হচ্ছে আমরা এসির ক্ষেত্রে লিখলাম, এসি সিগন্যাল, এসি কারেন্টের জন্য। যদি ডিসি কারেন্টের জন্য করি, ডিসি কারেন্টের ক্ষেত্রে বিটা কী হবে, আইসি ক্যাপিটাল আইসি বাই ক্যাপিটাল আইবি। একই, মানে এই অনুপাতটা পরিবর্তন হবে না। বিটা ইকুয়ালটা হবে কি আইসি বাই আইবি। ওকে,
নেক্সট এবার করবো কি, আমরা যদি কালেক্টর কারেন্টকে ইমিটার কারেন্টের অনুপাতে বের করি, আমরা যদি আরেকটা গেন, এটা কি করলাম, যেহেতু ট্রানজিস্টারে 3টে কারেন্ট আছে, ইমিটার, বেস, কালেক্টর, তাহলে বেসের সঙ্গে যদি আউটপুট কারেন্ট পরিবর্তিত হয় সেখানে সেই কারেন্ট গেনটাকে আমরা বিটা বলছি, বিটা ইকুয়াল টু আইসি বাই আইভি। এবার যদি ইমিটার কারেন্টের সঙ্গে সঙ্গে যদি আউটপুট কারেন্ট পরিবর্তিত হয় সেটাকে আমরা বলবো কি আলফা। নেক্সট আর একটা কারেন্ট গেন হবে কি, তার নেক্সট কারেন্ট গেন সেটা কি আলফা, সেটাকে আমরা আলফা বলছি। আলফা ইকুয়াল টু কি আইসি বাই আইই, আইসি বাই আইই। ওকে, এখানে আমি বলেছিলাম কি যে আইবি মাচ মাচ লেস দ্যান আইসি, সেই কারণে বিটার রেঞ্জটা কত ছিল 50 to 200। ওকে, অ্যাপ্রক্স আমি ধরলাম এরকম রেঞ্জে হতো। এখানে দেখে নাও আমি কি বললাম, ইমিটার কারেন্টের সঙ্গে আউটপুট কারেন্ট আইসি কারেন্ট পরিবর্তনকে আমরা এটা আইসি বাই আইই বলতে পারি, বা এইভাবে বলতে পারি আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, এইভাবে বলতে পারি, কোনো সমস্যা নেই। উপরটা আছে ডিসির জন্য, নিচেরটা হচ্ছে এসির জন্য। এবার দেখে নাও সবথেকে একটা ট্রানজিস্টার সবথেকে কারেন্টটা কোনটা বেশি হয়, আইসি, আইবি আর আইই, এর মধ্যে সবথেকে কারেন্ট কোনটা বেশি হয়, আইই। ইমিটার কারেন্টটা সর্বোচ্চ বেশি হয়, কারণ আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, আমরা এটা দেখিয়েছিলাম থিওরিতে। দেখে নাও আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। ওকে, এটা তাহলে অবশ্যই আইইর মান অনেক বেশি, তার মানে আইই গ্রেটার দেন আইসি। তার মানে আইই ইমিটার কারেন্টটা কালেক্টর কারেন্ট তো বেশি হয়, তাহলে কালেক্টর কারেন্ট ইমিটার কারেন্ট যদি বেশি হয়, অর্থাৎ নিচে বেশি, একের থেকে বেশি দেয়, উপরের থেকে নিচেটা বেশি, তাহলে অবশ্যই এটা একের থেকে কম হবে। এবং যেহেতু এর মানে গ্রেটার দেনটা খুব একটা বেশি হয় না, খুব সামান্য বেশি হয়, ইমিটার কারেন্ট থেকে খুব সামান্য বেশি কালেক্টর কারেন্ট হয়, এই সেই সামান্যটাই হচ্ছে কি বেস কারেন্ট হয়। তো সেই জন্য এই দুটোর পরিবর্তন খুব বেশি হয় না বলে এটা অবশ্যই আইসি বাই আই লেস দ্যান 1 হবে, কারণ নিচেরটা বেশি হচ্ছে উপরটা কম আছে, লেস দ্যান 1 হবে, কিন্তু খুব বেশি 1 হবে না। সেই জন্য আলফার রেঞ্জ নিয়ারলি অ্যাবাউট এটা হবে কি 0.80 থেকে 0.99 মধ্যে, অর্থাৎ আলফা কখনো 1কে ক্রস করবে না। এইগুলো বেসিক কনসেপ্ট, অঙ্কেতে অনেক রকম মানে গুগলি টাইপের কোশ্চেন দেয় যে আলফার মান 2, 3 বা 50, যখনই দেবে 50 বা এরকম দিয়ে কখনো আলফার মান হবে না, এটা সর্বদা মনে রাখবে। আইই গ্রেটার দেন আইসি, আইয়ের মানটা সব থেকে আইসির থেকে বেশি হবে, তাহলে নিচে যদি বেশি হয় সেটা কী করে আলফার মান কী করে 1-এর থেকে বেশি হবে, সেই জন্য সর্বদা আলফার মান 1-এর থেকে কম হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 0.99, 0.95, 0.90 এরকম টাইপের আসে। আর বিটার মান যেহেতু আইবিটা অনেক কম, সেই জন্য বিটার মান হয় 50 থেকে 200, তাহলে এই রেঞ্জগুলো মনে রাখবে। এই আলফার বিটার রেঞ্জগুলো যদি মনে থাকে তুমি খুব সহজেই মানে যে কোনো এমসি কোশ্চেনে আলফা এবং বিটা মান কত বলে দিয়ে থাকলে উত্তর না জানলেও তুমি রেঞ্জ থেকে তুমি বলতে পারবে যে এটা এর উত্তর হবে। ওকে, তাহলে দেখুন এখান থেকে আর একটা কোশ্চেনে এর মধ্যে রিলেশান, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসে, আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। ওকে, আলফা বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে, বা বলে কোশ্চেন বলে যে এটা সম্পর্ক দিয়ে সে প্রমাণ করতে বলে, তাহলে আমরা কীভাবে বের করবো দেখুন। রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, তোমার হেডিং দাও, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, এটা বের করতে পারবো। দেখুন কত সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। আমরা জানি সেটা কি, আমরা জানি আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাই না? আমরা জানি আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাহলে এটাকে আমি লিখলাম কি, যেখানে আলফা ইকুয়াল টু ছিল কি আইসি বাই আইই আর বিটা ইকুয়াল টু কি আইসি বাই আইবি। ওকে, এটা এবার একটা কাজ করে এখানে আইসি দিয়ে ভাগ কর, আইসি, তাহলে বা আইই বাই আইসি ইকুয়াল টু আইসি বাই আইসি প্লাস আইবি বাই এটা হচ্ছে কি আইসি। ওকে, এখানে আমি কী করলাম, আইসি দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগ করে দেখে নাও। তাহলে বা আমি একটা কাজ করছি, এটাকে উল্টে দিচ্ছি, এটা কেটে আছে 1 হয়ে যাবে, এটা যদি উল্টে দিই বা আমি আর একটা লাইন করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি 1 বাই আইসি বাই আইই, এটাকে উল্টে দিলাম, এখানে হচ্ছে 1 প্লাস
1/IC/IB। কী করলাম দেখে নাও, আইবিটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে IC/IE, IC/I কি আলফা, তাহলে বা 1/α = 1 + 1/β। ওকে, তাহলে আমি যদি এটাকে লসাগু করি তাহলে বা 1/α = বিটা লসাগু হয়েছে, তাহলে বিটা + 1, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা আলফা = β/1 + β। তাহলে দেখে নাও কী হচ্ছে, তাহলে আলফা = β/1 + β। এবার বিটার মান যাই হোক দেখে নাও, সর্বদা 1 যোগ করলে উপর থেকে নিচেটা সর্বদা বেশি হবে, বেশি হলে আলফার মানটা বেশি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এটা আলফা আকার দিয়েছে, বিটা আকারও দিতে পারে। তাহলে এই প্রমাণটা আবার অন্যরকম ঘুরিয়ে দিতে পারে, যেমন দেয় কি কোশ্চেন দেয়, প্রমাণ করো আলফা = β/1 + β। এটা তাহলে এইভাবে আমরা জানি বলে এখান থেকে শুরু করে এইভাবে প্রমাণ করে দেবো। যদি কোশ্চেন এরকম দিয়ে দেয়, প্রমাণ করো β = α/1 - α, তাহলে যদি এইটাও দেয়, এই প্রমাণটাও দেয়, এইটাও দেয়, তাহলে দুটো একইভাবে প্রমাণ করবে একই পদ্ধতিতে। এখানে আমরা আলফা বের করেছি, পরেরটা আমরা বিটা বের করে কেন, তাহলে আমরা যদি বিটা বের করতে যাই তাহলে এই যে পদ্ধতি দেখালাম এই টোটালটা এইভাবে তোমরা এইভাবে সমাধান করে দেবে। আর যদি বিটা বের করতে বলে, β = α/1 - α বের করতে বলে, তাহলে দেখো না কীভাবে করবো দেখো না, আমি এখানে মুছে দিচ্ছি, এটা এইভাবে ধরলাম, আমি এখানটা মুছে দিচ্ছি। তাহলে একইভাবে করে শুধু একটা জায়গায় চেঞ্জ করে দেখে নাও, তাহলে এখানটা কী হচ্ছে, তাহলে বা বলতে পারি কি 1/, এখানে আমরা করছি কি IB = IE - IC। ওকে, দেখুন আইবিটা রাখলাম, IE - IC, এটাকে নিয়ে চলে আসছি। এবার এখানে IC দ্বারা ভাগ করবো, IB/IC = IE/IC - IC/IC। তাহলে IC কেটে যাবে, তাহলে বা আমরা বলতে পারি কি 1/IC/IB, ওকে, = 1/IC/IE - 1। তাহলে বা 1/IC/IB, IC/IB মানে হচ্ছে কি বিটা, = 1/IC/IC আলফা -1। তাহলে বা 1/β = আলফা লসাগু 1 - আলফা। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা বিটা = α/1 - আলফা, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে দেখুন একই টাইপের ছিল, জাস্ট একটু চেঞ্জ করতে দিলে আলফা বিটার মধ্যে সম্পর্ক দেয়। দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ আসতে পারে, তোমাদের এবারে খুবই গুরুত্বপূর্ণ আছে, কারণ অর্ধপরিবাহী আর ডিজিটাল, অর্থাৎ এই বাইনারি ডেসিমাল যে ডিজিটাল আছে, দুটো মিলিয়ে কিন্তু 21 নম্বর আছে। সেই জন্য এই প্রমাণটা, দুটোই প্রমাণ কীভাবে করলাম ভালো করে খাতায় নোট ডাউন করবে, সেম টু সেম এইভাবে করে দেবে। যেখানে লিখে, যেখানে IC হচ্ছে ইমিটার কারেন্ট, IC হচ্ছে কালেক্টর কারেন্ট, IE হচ্ছে ইমিটার কারেন্ট, IB হচ্ছে বেস কারেন্ট বলে এভাবে করে, আর পাশে আলফা বিটা কি সাইডে যেহেতু বলে লিখে দেবে, ব্যাস ছোট্ট একটা প্রমাণ আছে, 2 নম্বর দিয়ে দিতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা ফিডব্যাক নিয়ে আলোচনা করব। খুব সুন্দর কনসেপ্ট আছে, কনসেপ্টটা যেটা দিচ্ছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তো নেক্সট তোমরা হেডিং দাও ফিডব্যাক। ফিডব্যাক, ওকে, ফিডব্যাক। তাহলে ফিডব্যাকটা কি, কোনো জিনিস, কোনো প্রোডাক্ট বা কোনো জিনিসকে ইমপ্রুভ করতে গেলে আমার ফিডব্যাকের প্রয়োজন হয়। ফিডব্যাক জিনিসটা কি দেখে নাও, যে কোনো জিনিসে কতটা খামতি আছে, কতটা ত্রুটি আছে বা কতটা ভালো আছে, সেইটা ফিডব্যাক দ্বারা নির্ণয় করা হয় বা ফিডব্যাক দ্বারা জানা হয়। দেখবে তোমরা যখন কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজনতে কোনো যে মাল কেনো বা কোনো জিনিস প্রোডাক্ট যখন কেনা হয়, দেখবে সেখানে তারা বলে কি ফিডব্যাক দিতে, যে একটা তোমার মেসেজ চলে আসে যে এটা কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, ডেলিভারি টাইম ঠিকঠাক আছে কিনা, যে প্রোডাক্টটা নেই সেই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, ফ্লিপকার্ট অ্যাপটা ঠিক আছে কিনা, বিভিন্ন রকম ফিডব্যাক চায়। ফিডব্যাক মানে হচ্ছে কি, যদি কোম্পানি কোনো একটা মাল প্রোডাক্ট কোনো প্রডিউস করলো, সেই মালটা কাস্টমারকে দিল, সেই মালটা কতটা ভালো সেইটা কাস্টমার ইউজ করে বলতে পারবে। তাহলে ইউজ করে যদি বলে না এটা এই জায়গাটা একটু খামতি আছে, ভুল আছে, সেটা সে মানে যে কোম্পানিতে প্রোডাক্টটা সে বাই করেছে সেই কোম্পানিকে সে বলে দিল যে এই মালটার মধ্যে এইটা একটা ত্রুটি আছে, বা বলে যে একটা যে আমার ডেলিভারি বয় যে মালটা দিয়ে গেছে সে ডিলে করে দিয়েছে, অর্থাৎ 2 দিনের জায়গায় 3 দিন করে দিয়েছে। তাহলে এই যে আমি বললাম তাকে, সে কোম্পানি কী করবে, তাকে সেই ত্রুটিটা যে 3 দিন হয়ে গেছিলো যাতে 3 দিন নাও হতে পারে, সেটা সে যে ডেলিভারি বয়কে ডেকে সে টাইমটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, বা টাইমে আগে মানে যে ডিলে টাইমটাকে মেনটেন করার, ডিলে টাইম যাতে না হয় সেই ডিলে টাইমটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তাহলে এই যে আমি বলছি কোনো জিনিসে এটাকে যে ফিডব্যাক, যেমন ধরো নাও আমি আমি এই যে ভিডিও করছি, এই ভিডিও যে তোমাদের যেটা বোঝাচ্ছি আমি তোমাদের কমেন্টে বলি না, কমেন্টে তোমার জানাবো এইটা হচ্ছে ফিডব্যাক অ্যাকচুয়ালি। এবার এটা ফিডব্যাক পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ ফিডব্যাক মানে হচ্ছে তাহলে আমি এটা পড়াচ্ছি যে স্যার এটা আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের যে কেমন হবে এটা বুঝতে পারছো কি না, তোমরা বলছো না যথেষ্ট খুব ভালোভাবে বুঝতে পারছি, তাহলে এই যে তোমরা কমেন্টে জানালে এইটা হচ্ছে আমার এই ভিডিও কোয়ালিটির জন্য এটা পজিটিভ ফিডব্যাক হলো। তার মানে বলতে চাচ্ছি যে আমার ভিডিও ঠিকঠাক আছে, আরও যদি ইমপ্রুভ করে আরও বেটার হবে, তাহলে এটা পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কি, তুমি ধর কোনো একটা জায়গায় ডাউট হয়ে গেছে সেটা বুঝতে পারলে না, বা সেই জায়গাটা আমি একটু এড়িয়ে চলে গেছি, সেটা আমি হয়তো ডিটেলসে ডিসকাস করিনি, এটা যে ত্রুটি সেটা হয়তো যখন আমরা প্রডিউস করছি বা যখন আমরা ভিডিও করছি বা বোঝাচ্ছি সে হয়তো সেই সময় হয়তো আমরা বুঝতে পারি বা মাথায় রাখতে পারছি না। তাহলে কাস্টমার যদি সেটা দেখার পর সে কমেন্টে যদি জানায় ওকে, বা সেই যদি কোনো প্রোডাক্ট নিয়ে বলে যে এই জায়গাটায় এটা প্রবলেম হয়েছে, বা যদি কোনো স্টুডেন্ট বলে যে আমার স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, বা এই জায়গাটা আপনি কেন হাইড করেন, কেন এটা ডিসকাস করেননি, এটা ডিসকাস করবেন, তাহলে এটা যদি আমি পরের ভিডিওতে ওইটা ডিসকাস করে দিই তাহলে এই ত্রুটিটা দূর হয়ে গেল। তাহলে এই যে তোমার কমেন্টে যে কমিউনিকেশান হচ্ছে, মানে যদি বলা যায় কোম্পানি আর কাস্টমার এদের মধ্যে যে কমিউনিকেশানটা, এইটাকে বলা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ইমপ্রুভ করে দেওয়া, তার মানে অরিজিনাল বা ভালো বা ত্রুটিমুক্ত করা। যদি ইলেকট্রনিক্সের ভাষায় বলবো, কোনো জিনিসের ত্রুটিমুক্ত করতে গেলে, ত্রুটি দূর করতে গেলে সেখানে ফিডব্যাকের প্রয়োজন হয়। তাহলে ফিডব্যাক তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। ফিডব্যাক মানে হচ্ছে কি, যে কোনো প্রোডাক্ট কেমন কী হয়েছে সেটা যারা ইউজ করবে তারাই বুঝতে পারবে। তাহলে যখন কাস্টমাররা ইউজ করাচ্ছে যেই ভুলগুলো তারা বুঝতে পারছে বা যেই ভালো জিনিসগুলো বুঝতে পারছে সেইগুলো ব্যাকে কোম্পানিকে জানানো যে হচ্ছে, এটা কি বলা হচ্ছে ফিডব্যাক। ওকে, ভালোভাবে জানাতে পারে বা যদি তার সেই প্রোডাক্টের সম্পর্কে ভালো ইনফরমেশান দেয় সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর যদি নেগেটিভ কোনো ইনফরমেশান দেয়, যেমন ডিলে টাইম, প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, বা কোনো প্রোডাক্ট ইউজ করে সেটা প্যাকেটিং ভালো নেই, তাহলে এইগুলো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো এই ফিডব্যাকগুলো নিয়ে তাহলে কী করবে কোম্পানি, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। ঠিক একইভাবে যখনই কোনো ডিভাইস কোনো ভোল্টেজ দেয়, সেই ডিভাইস ভোল্টেজ দেওয়ার ভোল্টেজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেই ভোল্টেজটাকে আবার ব্যাকে নিয়ে এসে যেই ত্রুটিটা হচ্ছে ইনপুটের সাইডে, সেই ইনপুট সাইডকে যে ইমপ্রুভ করার জন্য বা ত্রুটিমুক্ত করার জন্য এখানে একটা ফিডব্যাকের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে প্রথম আমরা কি গেনটা দেখবো। গেন, তাহলে আমার কোনো একটা ডিভাইস আছে, একটা যন্ত্র আছে, এই হচ্ছে কি তার অ্যাম্পলিফায়ার বা গেন বলতে পারি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কি আউটপুট ভোল্টেজ V0, আর এটা হচ্ছে আমার কি ইনপুট ভোল্টেজ VS। ওকে, VS হচ্ছে কি ইনপুট ভোল্টেজ, আর এ হচ্ছে কি অ্যাম্পলিফায়ার বা গেন, বা বলতে পারি কি ভোল্টেজ গেন। ওকে, এটা আমরা বলতে পারি। তাহলে বলতে পারি অতএব এ ইকুয়াল টু তাহলে কী হবে দেখো, এ ইকুয়াল টু আউটপুট বা ইনপুট, আমি বলেছিলাম আউটপুট বা ইনপুট, তাহলে V0/VS। তাহলে এখান থেকে বলতে পারি V0 ইকুয়াল টু এ ইন্টু VS। তাহলে এইভাবে আমরা ইনপুটটাও পেতে পারি আর এখানে গেনটা বা অ্যাম্পলিফায়ারটা পেতে পারি। এবারে যদি আমি করি এখানটা যদি একটা ফিডব্যাক ইউজ করি, অর্থাৎ দেখে নাও আমি সার্কিটটাকে একটু ডিজাইন করছি, দেখে নাও আমি চাইছি এর ত্রুটিকে দূর করতে। অর্থাৎ আমার প্রথম ছিল কি এখানে এ ছিল, এটা হচ্ছে V0, এটা হচ্ছে কি VS। তাহলে এখানে এ ইকুয়াল টু কী পেলাম আমরা V0/VS। এবার আমি চাইছি এখানে কি এর মানে ইমপ্রুভ করতে, অর্থাৎ এখানে একটা ফিডব্যাক দিতে, পজিটিভ আর নেগেটিভ সব পরে বলছি। তাহলে ফিডব্যাক কী হিসাবে দিই আমরা, দেখলাম ফিডব্যাক কী দিই, ধরো একটা কোম্পানিতে একটা মাল তৈরি করা হচ্ছে, একটা প্রোডাক্ট তৈরি করছে, এটা ইনপুট। যখনই আমি কোনো কাস্টমারকে সেই মালটা বা প্রোডাক্টটা দিলাম, সেই কাস্টমার হচ্ছে আউটপুট। তা সেখান থেকে যেটা আমি পাচ্ছি সেখান থেকে তাহলে কাস্টমার কী করে, কাস্টমার ফিডব্যাক দেয়, কোম্পানি ফিডব্যাক দেয় না। কাস্টমার ফিডব্যাক দেয় কাকে, কোম্পানিকে। তাহলে ইনপুটটা ধরলাম এটা হচ্ছে আমার কোম্পানি, ওকে, এটা হচ্ছে কোম্পানি, আর আউটপুট হচ্ছে কি কাস্টমার। ওকে, কাস্টমার। তাহলে আউটপুট যে কাস্টমারের প্রোডাক্ট এখানে তৈরি হচ্ছে, এখান থেকে ইনপুট দেওয়া যাবে, কোম্পানির সাপ্লাই করছে, আউটপুট হচ্ছে কাস্টমার নিচ্ছে। এবারে কাস্টমার মালটা কী ত্রুটি বা কী ভালো আছে সেটাকে কাকে জানায়, কোম্পানিকে জানায়। তাহলে এখানে হচ্ছে কি আউটপুট
আউটপুট মানে যেটা যে যে রিসিভ করছে, যে পাচ্ছে, সেটা হচ্ছে আউটপুট। তাহলে কাস্টমার জানাচ্ছে কাকে? কোম্পানিকে। তাহলে এখানে আউটপুট ফিডব্যাক দেবে কাকে? কোম্পানিকে, মানে ইনপুটকে। তাহলে ফিডব্যাকটা এখান থেকে যাবে। অর্থাৎ আমরা যদি নতুন করে সার্কিটটা দেখাই, তাহলে এটা এ ছিল, এটা আমার এখানে কী ছিল দেখো না, এখানে হচ্ছে ভিএস, এখানে সাপ্লাই দিয়েছিলাম আমি ভিএস, এখানে আউটপুট হচ্ছে কি V0। তাহলে এখান থেকে আউটপুট থেকে একটা ফিডব্যাক যাবে। এখানে আমি এখানে বলছি কি এটাকে বিটা বলছি। অবশ্যই এই বিটা আর এটার বিটার মতো নয় যেটা আমরা কারেন্ট গেইন বের করেছিলাম। এটা বিটা হচ্ছে ফিডব্যাক, বিটা হচ্ছে আমার ফিডব্যাক। ওকে, তাহলে ফিডব্যাক রেশিও। ওকে, তাহলে বিটা হচ্ছে আমার, এই বিটাটাকে বলছি আমরা ফিডব্যাক রেশিও। এবার দেখে নাও কীভাবে আমরা প্রত্যেকটা জিনিস বের করব। তাহলে এখানে ছবিটা ভালো করে দেখে নাও। তাহলে এ হচ্ছে আমার ছিল কি, এখানে মেন ডিভাইস, এখানে আমি ইনপুট ভিএস, আগে ভিএস দিয়েছিলাম, আগে আমরা ভিএস ইনপুট দিয়েছিলাম, আউটপুট V0 পেয়েছিলাম। এবার আমি একটা ফিডব্যাক দিতে চাইছি। ফিডব্যাক কী দিচ্ছি এখানে? বিটা। তাহলে ফিডব্যাকটা করতে গেলে দিচ্ছি আমি বলছিলাম কি কাস্টমার কোম্পানিকে দেয়। তাহলে এখানে ফিডব্যাকটা কাজ সাপেক্ষে পাবো? আউটপুট, যেটা আমি দিয়েছি। তাহলে আউটপুট থেকে ফিডব্যাক কোথায় যাবে? ইনপুটে। ওকে, এবারে তাহলে এখানে ভোল্টেজটা কত হবে? অবশ্যই V0, আউটপুট ভোল্টেজটা যাবে এখানে। তাহলে এখানে এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ, বিটার ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা কত হবে দেখো নাও। আমি এখানে দেখিয়েছিলাম, এখানে আমরা দেখছিলাম কি এ ইকুয়াল টু কী ছিল? এ ইকুয়াল টু ছিল V0 বাই VS। তাহলে V0 ইকুয়াল টু কী ছিল? A ইন্টু VS। তাহলে এই ডিভাইসের ক্ষেত্রে আউটপুট ছিল ফিডব্যাক বা গেইন বা ফিডব্যাক রেশিও ইন্টু কী ছিল? ইনপুট। তাহলে এই ক্ষেত্রে দেখে নাও, যদি V0 এই বিটার ক্ষেত্রে ইনপুট হয়, ওকে, আর এটা তাহলে আউটপুটটা কী হবে দেখে নাও, আউটপুটটা হবে কি বিটা V0। আমি এটা আরেকটু ডিটেলসের মধ্যে বলে দিই, দেখো না, যদি আমার এটা বিটা হয়, এখানটা কি যাচ্ছে? এখানটায় V0 যাচ্ছে। তাহলে এখানটা কী হবে? আমি যেন V1 ধরলাম, তাহলে বিটা ইকুয়াল টু কি আউটপুট V1 বাই V0। এই ক্ষেত্রে এটা হচ্ছে কি আউটপুট, আর এটা হচ্ছে কি ইনপুট। তাহলে কী হবে? বিটা ইকুয়াল টু V1 বাই V0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি V1 ইকুয়াল টু বিটা V0, সেই জন্য এটা কী হবে? বিটা V0। আর এখানে যাচ্ছে কি VS। ওকে, তাহলে এখানে নিশ্চয়ই, তাহলে এখানে যেটা ঢুকবে অরিজিনালি এর মধ্যে যেই ভোল্টেজটা প্রবেশ করবে সেটা নিশ্চয়ই VS হবে না, কারণ এটা বিটা V0 হবে। এবার এটা দুরকম হবে, এটাকে আমরা VI বলছি, এটাকে VI বলছি। তাহলে VI ইকুয়াল টু VS প্লাস মাইনাস বিটা V0। প্লাস মাইনাস মানে কি? যদি ফিডব্যাকটা নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে, পজিটিভ হলে পজিটিভ হবে। অর্থাৎ ফর নেগেটিভ ফিডব্যাক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফর নেগেটিভ ফিডব্যাক, সেটা কি নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কী হবে? VI ইকুয়াল টু VS মাইনাস বিটা V0। ফর পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, তাহলে হচ্ছে VI ইকুয়াল টু VS প্লাস বিটা V0। তাহলে প্লাসটা কিসের জন্য? পজিটিভ ফিডব্যাকের জন্য, আর নেগেটিভটা কিসের জন্য? নেগেটিভ ফিডব্যাকের জন্য। তাহলে এই ফিডব্যাকটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ হলে VI ইকুয়াল টু VS মাইনাস, তাহলে দেখুন এটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে নিশ্চয়ই তাহলে VS থেকে কিছু ভোল্টেজটা ডাউন করতে হবে, কমাতে হবে, সেটা এখানে আসবে। আর যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে বিটা V0টার সঙ্গে VS এর সঙ্গে অ্যাড হবে, তাহলে এইটা হবে নিচেরটা। ওকে, তাহলে আমি এক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক ধরলাম। ওকে, আমরা নেগেটিভ ফিডব্যাকও ধরেও করতে পারি, আমি পজিটিভ ধরেও করছি, তোমরা নেগেটিভ ধরে পরেরটা প্রমাণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা পজিটিভ ফিডব্যাক ধরে, তাহলে বলো কি ধনাত্মক ফিডব্যাক, ধনাত্মক ফিডব্যাকের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি VI ইকুয়াল টু VS প্লাস বিটা V0। ওকে, VS প্লাস বিটা V0। এবার দেখে নাও, তাহলে এখানে ওভারঅল যাচ্ছে কি VI, তাহলে এখানে আসছে কি আউটপুট V0। তাহলে আউটপুট হচ্ছে V0, তাহলে এখানে A ইকুয়াল টু কী হবে দেখে নাও, এখানে ভালো করে বুঝে নাও। ফিডব্যাক এই টোটালটা
ওকে, এখানে ফিডব্যাক দেওয়ার আগে, ফিডব্যাকটা দেওয়ার আগে প্রথম কেসটা দেখুন, প্রথম কেসে কী হয়েছিল, এ ইকুয়াল টু হয়েছিল কি আমার V0/Vs। ওকে, পজিটিভ ফিডব্যাক দেওয়ার পর, পজিটিভ বা ধনাত্মক তো ফিডব্যাক দেওয়ার পর তাহলে কি হবে, তখন এ ইকুয়াল টু হয়ে যাবে V0/Vi। ভালো করে বুঝে নাও, যখন আমার ফিডব্যাক ছিল না, যখন আমি এখানে ফিডব্যাক দিই তখন এ ইকুয়ালটা কী ছিল, V0/Vs, সহজ হিসাবে আমরা জানি। এবারে যদি আমি এখানে ফিডব্যাক বিটা একটা ফিডব্যাক দিই, পজিটিভ ফিডব্যাক দিয়েছি, তাহলে এখন এ ইকুয়াল টু কী হবে, V0/Vi, কারণ এখানে ভি হয়ে গেছে। তাহলে বলতে পারি তাহলে বা V0 ইকুয়াল টু এ VI। এবারে ভি আর মানটা বসাবো, ভি আর মানটা কী দেখে নাও, এই মানটা বসাবো, তাহলে বা V0 ইকুয়াল টু এ VS প্লাস, তাহলে কী হবে VS প্লাস বিটা V0। ওকে, বিটা V0, তাহলে আমি এখানটায় করছি দেখলাম, তাহলে বা বলতে পারি V0 ইকুয়াল টু এ VS প্লাস এ বিটা V0। তাহলে এই বিটা V0টাকে নিয়ে আসবে দেখে, তাহলে বা V0 মাইনাস এ বিটা V0 ইকুয়াল টু এ VS। তাহলে বা V0 যদি কমন নিয়ে নিই, 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু এ VS। তাহলে বা V0/Vs ইকুয়াল টু A/1 মাইনাস এ বিটা। তাহলে দেখে নাও আলটিমেট আমরা কী পেলাম এখানটায়। তাহলে আমরা এখানটায় পেলাম V0/Vs ফিডব্যাক দেওয়ার পর, V0/Vs ইকুয়াল টু A/1 মাইনাস এ বিটা। এবারে যদি আমি ধরে নিই, ওকে, যদি আমি এটা ধরে নিই, যে এই টোটালটা একটা ডিভাইস, ওকে, তাহলে এই টোটালটাকে যদি একটা ডিভাইস কনভার্ট করতে, অর্থাৎ এই টোটালটা হচ্ছে আমার এই একটা ডিভাইস, এর ভিতরে এই গল্পগুলো আছে। ওকে, তাহলে এখান থেকে আমি দিচ্ছি কি, এখান থেকে দিচ্ছি আমার VS, আর এখান থেকে আসছে কি আমার V0। তাহলে এই ওভারঅল এটা ছিল এ। ওকে, তাহলে ওভারঅল, তাহলে এই টোটালটা হচ্ছে একটা ডিভাইস ধরলাম, তাহলে ওভারঅল টোটালটার গেন আমি এফ ধরলাম। ওকে, তাহলে এফ হচ্ছে কি, এই টোটালটার গেন বা ধরি এফ হলো বর্তনীর কার্যকর বিবর্ধন বা ওভারঅল ফিডব্যাক। ওকে, বা ওভারঅল গেন, টোটালটার ওভারঅল যদি গেন এটা হয়, তাহলে বলতে পারি কি, তাহলে এখানে যদি টোটালটাকে যদি আমি একটা ডিভাইসে কনভার্ট করে দিই যার গেন হচ্ছে এফ, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব এফ ইকুয়াল টু V0/Vs। তাহলে এটাকে আমি 1 নম্বর বলছি। তাহলে বা এটাকে এফ, ওকে, এফ, তাহলে বা এফ ইকুয়াল টু V0/Vs এর মান কত, A/1 মাইনাস এ বিটা, ব্যাস। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইটাই প্রমাণ করতে হয়। বলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে প্রমাণ করে এফ ইকুয়াল টু A/1 মাইনাস এ বিটা, বা এখান থেকে অঙ্ক দিতে পারে, বা নেগেটিভ পজিটিভ ফিডব্যাক যদি এ হচ্ছে কোনো ডিভাইসের ফিডব্যাক থাকে আর বি হচ্ছে পজিটিভ ফিডব্যাক, সেখানে এফ ইকুয়াল টু প্রমাণ করে এফ ইকুয়াল টু A/1 মাইনাস এ বিটা। ওকে, তাহলে আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও, আমরা যখন ফিডব্যাকটাকে পজিটিভ ধরলাম, এখানে নেগেটিভ এসছে। সিমিলারলি তোমরা যদি নেগেটিভ ফিডব্যাক ধরে করো, সেখানে দেখবে ফর নেগেটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এটা হবে কি, এফ ইকুয়াল টু হবে কি A/1 প্লাস এ বিটা। ওকে, এটা তাহলে নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এটা আসবে, পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এটা আসবে। তাহলে ওভারঅল বলতে, তাহলে অতএব এফ ইকুয়াল টু A/1 মাইনাস প্লাস এ বিটা, অর্থাৎ পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে মাইনাস হবে, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এটা পজিটিভ হবে।
ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তা দেখে না টোটাল আজকে তোমাদের যে ফিডব্যাক এবং কারেন্ট গেন সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। এখানে আর একটা ছোট্ট একটা থিওরি বাকি আছে, এখান থেকে একটা সংজ্ঞা আকারে আসতে পারে, সেটা কি স্পন্দক বা অসিলেটর। স্পন্দক বা অসিলেটর কি? স্পন্দক বা অসিলেটর তো স্পন্দক বা অসিলেটর হচ্ছে এখানে একটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিডব্যাক। আমরা যে ফিডব্যাক ব্যবহার করছি ওই ফিডব্যাককে আমরা যদি এলসি সার্কিট দিই বা এলসি বর্তনী দিই, সেটা একটা অসিলেটর হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও স্পন্দক বা অসিলেটর। ওকে, দেখে নাও আমরা ফিডব্যাকটা কি দেখেছিলাম, এখানটা এ ছিল, এখানে একটা ফিডব্যাক নিয়েছিলাম বিটা। ওকে, তো এটা ছিল কি ইনপুট V0, এটা ছিল VS, এটা ছিল VI, এটা ছিল V0। ওকে, এবারে এখানে যে আমরা ফিডব্যাক হিসাবে বিটা নিয়েছিলাম, বিটার জায়গায় যদি আমরা একটা এলসি বর্তনী নিই, এলসি বর্তনী তোমাদের সিলেবাসে এবারে নেই, সেই জন্য আমি এলসি বর্তনী বলিনি। তো আমরা পরে এটা এলসি বর্তনী আলোচনা করব। ওকে, জুন এক্সামের পর এটা আমরা আরেকবার ডিটেলসে এই জায়গাটা বিশেষ করে তোমরা এসিডিসি পরিবর্তিত প্রবাহ বা ম্যাথামেটিক্যাল যে ইন্ডাকশান আছে, যে ম্যাগনেটিক ইন্ডাকশান, ওই জায়গাটাও আমরা ডিটেলসে আলোচনা করব। তো এখানটায় শুধু একটু হালকা করে বুঝে নাও, এখানটায় ডিটেলসে আলোচনা নেই, শুধু যতটুকু আমি আজকে বলছি ততটুকু ভালো করে বুঝে নাও। তো নেক্সট আমরা যখন অসিলেটর নিয়ে আলোচনা করবো, পরবর্তী এসিডিসি নিয়ে আলোচনা করবো, তখন ডিটেলস এটা আলোচনা করে কীভাবে ফ্রিকোয়েন্সি আমরা পাই। তাহলে এটা হচ্ছে এ অ্যাম্পলিফায়ার। তাহলে এই বিটার জায়গায় আমরা এখানে ফিডব্যাকটা যদি এখানে একটা এলসি বর্তনী নিই, অর্থাৎ এখানে একটা ইন্ডাক্টর নিচ্ছি, এখানে একটা ক্যাপাসিটর নিচ্ছি, ব্যাস। তাহলে এটা হচ্ছে VS, এটা হচ্ছে আমার কি V0। তাহলে এখানে দেখো না বিটা, এটা হচ্ছে কি, এটা আমার ছিল কি বিটা। তাহলে বিটাকে আমরা একটা ফিডব্যাক নিলাম, সেই ফিডব্যাকটাকে আমি কি এলসি বর্তনী দিলাম। ওকে, এটা হচ্ছে বিটা। তাহলে যে এলসি বর্তনী, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। তাহলে এলসি বর্তনী থাকলে সেখানে কি হয়, অসিলেটর বা ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। এখানে যে এলসি বর্তনীর ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা হবে, এফ ইকুয়াল টু হবে কি 1/2π√1/√LC। ওকে, 1/√LC। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানটা আমরা বলতে পারি খেলে এটা হচ্ছে কি, আর অসিলেটর কী করে, ডিসি কারেন্টকে বা ডিসি ভোল্টেজকে আমরা মানে এসিতে কনভার্ট করে, অর্থাৎ ডিসি আউটপুট। ওকে, এখানে যদি আমরা ডিসি ইনপুট দিই, ডিসি ইনপুট, এখানে যে আউটপুট পাবো এটা হচ্ছে কি এসি আউটপুট। অর্থাৎ যেই যন্ত্র, এটা তো একটা টোটালটা একটা যন্ত্র, একটা ডিভাইস। ওকে, যে যন্ত্রের সাহায্যে আমরা ডিসি প্রবাহকে একটা সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আমরা এসি প্রবাহে পরিণত বা রূপান্তর করতে পারি, বা অবাঞ্ছিত বা অনিয়ন্ত্রিত এসি প্রবাহকে নিয়ন্ত্রিত এবং সুসম্পন্ন কম্পাঙ্ক বিশিষ্ট একটা এসি সিগনালে বা এসি প্রবাহতে কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি, সেই যন্ত্রকে বলা হয় কি স্পন্দক। ওকে, এবং তার কম্পাঙ্ক কত হবে, F ইকুয়াল টু 1/2π√LC। এতটুকু মনে রাখলে যথেষ্ট হবে। তাহলে আরেকবার বলছি, সংজ্ঞাটা ভালো করে মুখস্থ রাখবে, কম্পাঙ্ক F ইকুয়াল টু 1/2π√LC, এটাও মুখস্থ রাখবে। ওকে, তাহলে কি বললাম, যে যন্ত্রের সাহায্যে ডিসি প্রবাহকে সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট এসি প্রবাহ বা অনিয়ন্ত্রিত এসি প্রবাহকে নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট এসি কম্পাঙ্কে রূপান্তর করা যায়, সেই যন্ত্রটাকে বলা কি স্পন্দক বা অসিলেটর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও স্পন্দক ব্যাপারে এর থেকে আর ডিটেলসে জানা দরকার নেই। তো আজকে যেইগুলো আলোচনা করো সেটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো আজকে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, তারপরে এরপরে প্রবলেম সেট 1-এর নিউমেরিক্যালগুলো আলোচনা করে দেবো। ওকে, এবং এরপরে কোন চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের ভালো হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আর নতুন যদি থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।